বলতেছি গুণগত রসায়ন। এর আগে আমরা হচ্ছে 2টা ক্লাস নিয়ে ফেলছি, আজকে হচ্ছে আমাদের 3 নাম্বার ক্লাস। এবং প্রথম 2 ক্লাসে আমরা কোয়ান্টাম সংখ্যা রিলেটেড প্রশ্ন করছি, এবং কোয়ান্টাম সংখ্যা রিলেটেড অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা, এই রিলেটেড যদি কোনো কোশ্চেন আসে তাহলে তোমরা সেটা উত্তর করতে পারবা, আশা রাখি উত্তর করতে পারবা। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে নীতি, কিছু নীতি করবো, মানে মানুষ একটা কিছু বলে গেছে, এটা হচ্ছে নীতি। বুঝতে পারছো? ধরো হচ্ছে এটা কেমন নীতি হতে পারে, ধরো রাস্তাতে যখন ধরো যে কোনো একটা জিনিস বলে গেছে যে ধরো হচ্ছে তুমি নিবা, এখন 1 গ্লাস পানি খাবা। পানিটা কি বলো তো? পানিটা হচ্ছে তোমাকে বৈশা খাইলে, মানে বৈশা খাওয়া আর কি উত্তম। মানে এটাতে কেউ একজন বলে গেছে যে বৈশা খাওয়া উত্তম, যে একটা বলে গেছে, একটা নীতি প্রয়োগ করে গেছে। ঠিক এমন ধরো হচ্ছে এখন এই রসায়নের মধ্যে কিছু এমন কিছু বিজ্ঞানী আছে যারা কিছু কথাবার্তা বলে গেছে, যে এই কথাবার্তা অনুযায়ী আমাদের চলতে হবে, মানে তুমি পরবর্তী জেনারেশন যারা আছে, প্রজন্ম যারা আছে, তারা চলবে। এটাই হচ্ছে আমাদের নীতি। এখন নীতির মধ্যে কয়টা নীতি আছে তোমাদের? এই বইয়ের মধ্যে হচ্ছে 3টা নীতি আছে টোটাল। কয়টা নীতি আছে? 3টা। একটা হচ্ছে হুন্ডের নীতি। হুন্ড, হুডি চিনো তোমরা, বলো তো? একটা হচ্ছে কি? হুন্ডের নীতি। হুডি চিনো? হুডি। মেনলি নীতি হচ্ছে তিন তিন ধরনের নীতি আছে। একটা হচ্ছে হুন্ডের নীতি, আর একটা হচ্ছে পাউলির বর্জন নীতি। নামগুলা কি দেখছো? একটা হচ্ছে পাউলির বর্জন নীতি, পাউলির বর্জন নীতি। আর একটা হচ্ছে আমাদের আউফ বাউ নীতি, যেটা আমরা আগে পড়ে ফেলছি 9-10। আউফ বাউ নীতি, আচ্ছা, আউফ মোহাম্মদ বাউ, স্যার বলছিলেন। আউফ বাউ নীতি। আচ্ছা, এগুলা তোমরা তো পড়া শেষ মোটামুটি, তাই তো? দেখো, হ্যাঁ, স্যারে পড়াইছে তো। আচ্ছা, এগুলা পারবা? সব পারো? না, একটুও না। আচ্ছা, পারলে আমি পড়াচ্ছি, সমস্যা নেই, পারলেও পড়াচ্ছি। বই ছিল না তখন পড়তে পারিনি। দেখো, আমাদের নীতি কয় প্রকার তাহলে? 3 প্রকার। একটা হচ্ছে হুন্ডের নীতি, আর একটা হচ্ছে পাউলের বর্জন নীতি, আর একটা হচ্ছে আহ্বাও নীতি। এই 3টা নীতি পড়বো। লিখি, তুমি হচ্ছে মনোযোগ দিয়ে শোনো, যেহেতু হচ্ছে এতদিন ক্লাস লাইনে টপ বসত, তারপরে তোমাকে যেটা বললাম তুমি সেটা কমপ্লিট করবা। দেখো, প্রথমে যে নীতিটা পড়বো সেটা হচ্ছে আমাদের পাউলির বর্জন নীতি। 1 নাম্বার যেটা পড়বো সেটা হচ্ছে পাউলির বর্জন নীতি। 1 নাম্বার কি করবো বলতো? পাউলির বর্জন নীতি। এই পাউলির বর্জন নীতিটা কি? পাউলির বর্জন নীতিটা হচ্ছে একই পরমাণুতে 2টি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান হবে না। একই পরমাণুতে, আগে লিখি একটু দাঁড়াও, একই পরমাণুতে 2টি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো পরিবর্তন হবে না। তোমাদের কাছে বই আছে এখন, না? বলো তো। হ্যাঁ বই আছে কিন্তু কোথায় খুঁজে আছে? পাইতেছি না। পরিবর্তন হবে না, ঠিক আছে, তাহলে আমি আর লিখবো না আর কি। দেখো, এটা তোমরা খাতা লিখতে পারো। দেখো, একই পরমাণুতে 2টি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো পরিবর্তন, এটা আল্লাহ, এই কি লিখছে এটা? কবি 124 পেজ। দাঁড়াও, কখনো পরিবর্তন না, থ্যাংক কখনো ইউ। সমান হবে না। ওয়েলকাম। কখনো কখনো সমান হবে না, মানে এটা পরিবর্তন না, সমান হবে না। দেখো, এটা মনে রাখার জন্য একটা টেকনিক আছে। বাংলা লিঙ্ক সিম ব্যবহার করো, বাংলা লিঙ্ক সিম। বাংলা হ্যাঁ লিঙ্ক হ্যাঁ সিমে ভাইয়া। যে, দেখো, বাংলা লিঙ্ক সিমে হচ্ছে কি টাকা দেখে কি দিয়ে বলো তো? 1 2 স্টার ওয়ান এই টু। হ্যাশ। দেখো, এটা হচ্ছে বাংলা লিঙ্ক সিমে যে টাকা দেখে এটা। দেখো, প্রথমটা হচ্ছে এটা একটি পরমাণুতে 2টি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো কি হবে না? সমান হবে না। এটাতে মনে রাখতে পারো যে পাওলির বর্জন নীতি হচ্ছে বাংলা লিঙ্ক সিমের ব্যালেন্স দেখা, অর্থাৎ স্টার 1 2 তুমি 1 হচ্ছে একটি পরমাণুতে, 2 হচ্ছে 2টি ইলেকট্রনের, 4 হচ্ছে 4টি কোয়ান্টাম সংখ্যার মান কি হবে না? কখনো পরিবর্তন হবে না। তুমি এটা এখনো মানে মজা পায়, মানে মজা লাগলেও, বাট এই জিনিসটা হচ্ছে তোমার মনে থাকবে। এটা অনেক দিন মনে থাকবে, আমার এখনো মনে আছে, খুব কপি পড়ছি অনেক আগে। এটা মনে রাখবো তাহলে না, স্টার মনে আর রাখবো। ম্যাচ কিছু নাই গো। আচ্ছা, একটি ইলেকট্রনের 2টি পরমাণু, সরি, একটি পরমাণুর 2টি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান হবে না। এবার 4টি কোয়ান্টাম সংখ্যা বলতে কি বোঝাচ্ছে? n হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, l হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, m হচ্ছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, আর s হচ্ছে কি আমাদের স্পিন কোয়ান্টাম সংখ্যা। এই 4টার মান কখনো সমান হবে না, এটাই আমাদের বলছে, আর কিচ্ছু না। এবার আমি একটা, দেখো, একটা প্রশ্ন করি এখানে। ধরো এখন আমাদের কোশ্চেন শুরু, একটা পরীক্ষা ধরো প্রশ্ন আসবে, এরকম প্রশ্ন আসলো যে হচ্ছে আহ হিলিয়ামের হিলিয়ামের জন্য পাউলির বর্জন নীতি ব্যাখ্যা করো। হিলিয়ামের জন্য, আচ্ছা, হিলিয়ামের জন্য পাউলির বর্জন নীতি ব্যাখ্যা করো। এরকম যে হিলিয়ামের জন্য
হিলিয়ামের জন্য পাউলির বর্জন নীতি ব্যাখ্যা করা, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে। পাউলির বর্জন নীতি ব্যাখ্যা করো, এটা আমাদের প্রশ্ন যে হিলিয়ামের জন্য পাউলির বর্জন নীতি ব্যাখ্যা করো। এবার পাউলির বর্জন নীতিটা প্রথমে এখানে হচ্ছে নীতিটা লিখতে হবে। আমি আবার বলে দিচ্ছি, এগুলো তোমরা লিখবা, কারণ আমার তো লিখতে গেলে সময় লাগবে। দেখো, এই নীতিটা এখানে প্রথমে লিখতে হবে, এখানে হচ্ছে নীতিটা লিখতে হবে। এই নীতিটা লিখলাম, লেখার পরে এখন লিখবো হচ্ছে হিলিয়ামের জন্য ব্যাখ্যা করা হলো। লেখার পরে ভাই নাতি না নীতি। হ্যাঁ, ইন্নালিল্লাহ, দাঁড়াও, বললাম তো বেশি বড় হয়ে গেছে। এই যে এখন দেখো, ঠিক আছে না? ধন্যবাদ। আচ্ছা হ্যাঁ দেখো, ঠিক আছে। দেখো, আচ্ছা, তাহলে চোখ ঠিক জায়গায় আছে। দেখো, এখন হচ্ছে এই নীতির হচ্ছে এখন আমাদের লিখবা, প্রথমে নীতিটা লিখবা, লেখার পরে এখন কাজ হচ্ছে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করা। এই হিলিয়াম কত 2, ইলেকট্রন বিন্যাস করা। এই ওয়ান এস কত 1s2, ইলেকট্রন বিন্যাস শেষ। এবার এখানে আমরা নির্ণয় করবো যে হিলিয়ামের প্রথম, এখানে ইলেকট্রন কয়টা বলতো? ইলেকট্রন কয়টা? 2টা। মানে এস এর মাথায় 2টা ইলেকট্রন, তার মানে এখন আমরা লিখবো প্রথম ইলেকট্রনের জন্য, প্রথম ইলেকট্রনের জন্য দেখো তো, প্রথম ইলেকট্রনের জন্য এন এর মান কত হবে? n ইকুয়াল টু কত? n ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে l ইকুয়াল টু কত? l ইকুয়াল টু হচ্ছে আমাদের 0। তাহলে m ইকুয়াল টু কত? নিঃসন্দেহে 0। এবার আমাকে বলো তো s ইকুয়াল টু কত হবে? ধরো এটা তো প্লাস মাইনাস খাস করে বলে হচ্ছে প্লাস মাইনাস। দেখো, s মানে কি? এই একটা ইলেকট্রন, এই দুইটা ইলেকট্রন। তাহলে আমি বলছি এই প্রথম ইলেকট্রন, এটার জন্য কি হাফ? প্লাস হাফ, প্লাস হাফ। এবার হচ্ছে দ্বিতীয়, দেখো, দ্বিতীয় ইলেকট্রনের জন্য তাহলে n এর মান কত? 1, l এর মান কত? 0, m এর মান কত? 0, s এর মান কত বলতো? এই মাইনাস হাফ। এই দ্বিতীয় ইলেকট্রন, এটা না দ্বিতীয় ইলেকট্রন, এটার জন্য আমাদের কি মাইনাস হাফ। এখন লক্ষ্য করো, এই প্রথম তিনটার মান কি বলতো? এই প্রথম তিনটা কিন্তু সেম, মানে কোনো পরিবর্তন হয়নি, একই জিনিস। বাট লাস্টে একটা পরিবর্তন হয়েছে না? এই যেটা লাস্টেরটা পরিবর্তন হয়েছে না? মিল তো নাই। এটাই হচ্ছে আমাদের হুন্ডা নীতি প্রযোজ্য, মানে পাউলির বর্জন নীতি অনুযায়ী হুন্ডা নীতি ব্যাখ্যা। অর্থাৎ একই পরমাণুতে দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান হবে না, কমপক্ষে একটি আলাদা হবে। দেখো, এই তিনটা সমান হইলেও লাস্টের একটা কি হয়েছে? আলাদা হয়েছে। অর্থাৎ এটা পাউলির বর্জন নীতি মেনে চলে। এটা আমাদের মানে উত্তর। এটা তো আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এবার আরেকটা কোশ্চেন, আমি কোশ্চেন লিখলাম যে ম্যাগনেসিয়ামের শেষ দুটি ইলেকট্রনের জন্য পাউলির বর্জন নীতি ব্যাখ্যা করো। ম্যাগনেসিয়ামের শেষ দুটি ইলেকট্রনের জন্য, আচ্ছা, পাউলির বর্জন নীতি ব্যাখ্যা করতে হলে কমপক্ষে কয়টা ইলেকট্রন দরকার? 2টা। তাহলে হাইড্রোজেন, বলতো হাইড্রোজেন কি সম্ভব ম্যাগনেসিয়ামের শেষ দুটি ইলেকট্রনের জন্য? না হাইড্রোজেন একটা। দুটি ইলেকট্রনের জন্য পাউলির বর্জন নীতি, পাউলি বলো আর পৌলি বলো একে, আর পলি বলো না, পলি কিন্তু আবার মানুষজন খেপে যাবো। পাউলির বর্জন নীতি ব্যাখ্যা করো। আগের যুগের মানুষের নাম হইতো পলি, বুঝতে পারছো? আচ্ছা দেখো, ম্যাগনেসিয়ামের শেষ দুটি ইলেকট্রনের জন্য পাউলির বর্জন নীতি ব্যাখ্যা খুবই সিম্পল। প্রথমে আমাদের কি লিখতে হবে বলতো? প্রথমে আমাদের কি করতে হবে? প্রথমে আমাদের নীতিটা লিখে ফেলতে হবে, পুরাটাই লিখবা। তারপরে এখন হচ্ছে লিখবা হচ্ছে ম্যাগনেসিয়ামের জন্য পাউলির বর্জন নীতি ব্যাখ্যা করা হলো। লেখার পরে তুমি লিখবা হচ্ছে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস করলাম। দেখো, আমি 1s2, 2s2, 2p6, 3s2, কত জানিস এটা হচ্ছে ম্যাগনেসিয়াম। তাহলে মানে হচ্ছে প্রথম ইলেকট্রনের জন্য, এই যে এটা হচ্ছে আমাদের প্রথম ইলেকট্রন, কত? প্রথম, অর্থাৎ প্রথম ইলেকট্রনের জন্য এখানে 2টা ইলেকট্রন বলছে না, আমি এই 3s2 এর জায়গায় প্রথম ইলেকট্রন ধরলাম আর কি। এই প্রথম ইলেকট্রনের জন্য তুমি বা দিতে পারো 11তম ইলেকট্রনের জন্য, এটা দিতে পারো। প্রথম ইলেকট্রনের জন্য n এর মান কত? n এর মান হচ্ছে আমাদের 3। তাহলে l এর মান কত বলতো? l এর মান হচ্ছে আমাদের 0। তাহলে m এর মান কত? 0। তাহলে এটা কেন 0 হলো বলতে পারবা তোমরা? এস এর, হ্যাঁ জি ভাই, এস এর জন্য 0। আর এস এর জন্য কত বলতো? এস এর জন্য হচ্ছে আমাদের প্লাস হাফ, কারণ প্রথম ইলেকট্রন প্লাস হাফ। এবার দ্বিতীয় ইলেকট্রনের জন্য দেখো, দ্বিতীয় ইলেকট্রনের জন্য n ইকুয়াল টু কত? 3। তাহলে l ইকুয়াল টু কত? 0। তাহলে m ইকুয়াল টু কত বলতো? 0। s ইকুয়াল টু হচ্ছে মাইনাস হাফ। খুবই সিম্পল জিনিস না বলতো? এখন এই জিনিসটা তুমি কেন এত তাড়াতাড়ি বুঝলা? বুঝার একমাত্র কারণ হচ্ছে এই জিনিসগুলো তুমি পারো তো এর আগে আমাদের পড়া শেষ, যার কারণে এটা তুমি বুঝতে পারলা। না হলে তোমাকে এটা বোঝাতে 3 দিন লাগছে। আচ্ছা দেখো,
না এগুলা ভাই না পড়া তো শেষ? একদিন আগে বলেছেন। আচ্ছা দেখো, এইবার আরেকটা জিনিস তোমাকে বললাম যে হাইড্রোজেনের ক্ষেত্রে হুন্ডের নীতি ব্যাখ্যা, মানে সরি হুন্ড বলে, হাইড্রোজেনের ক্ষেত্রে পাউলির বর্জন নীতি ব্যাখ্যা করো। যে হাইড্রোজেনের ক্ষেত্রে ইলেকট্রন একটা তো দুইটা হাইড্রোজেনের ক্ষেত্রে পাউলির বর্জন নীতি ব্যাখ্যা করো। পাউলির বর্জন নীতি, হাইড্রোজেনের ক্ষেত্রে পাউলির বর্জন নীতিটা কি হবে বলো তো? হবে না তো, সম্ভব না। বুঝতে পারছো? কেন সম্ভব না, এটা প্রশ্ন করবে কেন সম্ভব না। কারণ আমরা জানি পাউলির বর্জন নীতি করতে হলে মিনিমাম দুইটা দুটো ইলেকট্রন থাকা লাগবে, বাট আমরা জানি হাইড্রোজেনের ইলেকট্রন কত, অনলি ওয়ান, এক যার কারণে আমাদের কি সম্ভব না বলতো, এই হাইড্রোজেনের জাস্ট এই ইলেকট্রন বিন্যাস দেখে বুঝবা যে ওয়ান এস ওয়ান, যার জন্য আমাদের কি সম্ভব না, পাউলির বর্জন নীতি ব্যাখ্যা সম্ভব না। সম্ভব এবার তোমরা এটাকে পারবা তোমরা বলো তো, পাউলির বর্জন নীতি রিলেটেড সব প্রশ্ন পারবা? না। আচ্ছা আরেকটা সলভ করাই, খুবই সহজ জিনিস এগুলা। নাইট্রোজেনের শেষ দুটি ইলেকট্রনের জন্য, নাইট্রোজেনের শেষ দুটি ইলেকট্রনের জন্য, দেখো নাইট্রোজেনের শেষ দুটি ইলেকট্রনের জন্য পাউলির বর্জন নীতি, বর্জন নীতি, এটাই তো খুবই সিম্পল। প্রথমে আমাদের কি লিখতে হবে, তোমাদের কিন্তু খাতায় যখন লিখবা বারবার এই নীতিটা লেখা দরকার নাই, একটা প্রশ্নের মধ্যে লিখবা, পুরা নীতিটা লেখা দরকার নাই, পরে এভাবে দেখবা যে নীতিটা লিখতে হবে। তাহলে আমাদের নাইট্রোজেনে কি করতে হবে, ইলেকট্রন বিন্যাস করতে হবে। ইলেকট্রন বিন্যাস করো, ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 ইন্নানিল্লাহ, 2p কত 3, এই আমাদের ইলেকট্রন বিন্যাস হবে। তাহলে এখন ইলেকট্রন দেখো তো, শেষ দুটি ইলেকট্রন, এখানে কয়টা ইলেকট্রন, তিনটা ইলেকট্রন, আমার চাইছে শেষ দুটি, তার মানে আমার বক্স করে ফেলতে হবে নিঃসন্দেহে, করে ফেলো একটা দুইটা। এটা দেখো তো, এটা যদি তুমি আমি দেই, এটা হচ্ছে টু পি এক্স, টু পি ওয়াই, টু পি ওয়াই, আর এটা কি টু পি জেড, এই তিনটাই তো। তাহলে এই একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন, এই তিনটা, আমার কোন দুইটা নির্ণয় করতে হবে, টু পি ওয়াই এবং টু পি জেড, এটার ক্ষেত্রে কিন্তু। তাহলে এখন হচ্ছে প্রথম ইলেকট্রনের জন্য, প্রথম ইলেকট্রনের জন্য, বা তুমি দিতে পারো যে টু পি ওয়াই এর জন্য, বা দিতে পারো তাহলে এন এর মান কত, নিঃসন্দেহে 2, এল এর মান কত 1, ওয়ান তাহলে এম এর মান কত, এইবার বলো, না পারলে একদম এক মাইনাস মার। -1 0 minus +1 1 0 plus -1 + 0, সুন্দর করে বলে দিল -1 + 0, আমারও ঠিক আছে, আমি বললাম যে -1 0 0 + 1, +1 ঠিক আছে, এটা তো হয়েছেই। তাহলে এস এর মান কত বলো তো, এস এর মান হচ্ছে এই প্লাস হাফ, প্লাস হাফ নিঃসন্দেহে। বাট এই যে টু পি ওয়াই এর জন্য বলো তো, এখানে আমি যদি বলি নির্দিষ্ট করে এক টাইমের মান বলো, কোনটা হবে? কোন 2py হ্যাঁ, টু পি ওয়াই এর জন্য +1 +1, তাহলে যদি নির্দিষ্ট করে থাকে তাহলে এই একটা হবে, মানে এ যদি এই যে এটার জন্য এই একটা হবে। আচ্ছা, তারপরে আবার হচ্ছে দ্বিতীয় ইলেকট্রনের জন্য কি হবে তাহলে, z -1 হবো, m এর জায়গায় -1 হবো, দেখো আর এখানে দ্বিতীয় ইলেকট্রনের -1 জন্য n = হচ্ছে 2, l = হচ্ছে 1, তাহলে m = কত, এখানে নিঃসন্দেহে m = দ্বিতীয় ইলেকট্রন কোথায় গেছে, মানে যে মানে শেষ ইলেকট্রন, এটা হচ্ছে -1 দিতে পারো, -1 0 +1 তুমি বসাও, আর এভাবে করে দিবা, আর এটা হচ্ছে প্লাস হাফ। দেখো তাহলে এটা আর এটা কোনো পার্থক্যটা কি হলো, তুমি যদি এইভাবে লেখো, কোনো পার্থক্য হয়েছে না। বাট এখন তোমার এখানে মিশে যেতে হবে, এগুলো এগুলো বাদ দাও। দেখো তো এগুলো যদি বাদ দাও আর এখানে যদি এগুলো বাদ দাও, এখন দেখো তো পার্থক্য আছে, দেখো তো হ্যাঁ প্লাস মাইনাস m এর জায়গায় পার্থক্য আছে। এম এর মান, তাহলে আমার কথাটা বুঝতে পারছো যে এম এর মান, এই জিনিসটা আমি তোমাদের কেন শিখাইছি, বুঝতে হ্যাঁ পারছো? দেখো এখানে হচ্ছে আমাদের তিনটা মান থাকে, একটা এই তিনটা মান, এটা যদি আমি পি এক্স ধরি, আর এটা হচ্ছে পি ওয়াই, আর এটা হচ্ছে পি জেড, এখানে হচ্ছে 0, এটা হচ্ছে +1, আর এটা হচ্ছে -1, এই প্রত্যেকটা এটা কার মান, এম এর মান। m এর মান। এটা আমি হচ্ছে এম এর মান, এটা আমরা পড়ছি মোটামুটি। দেখো তাহলে আমাদের হচ্ছে পাউলির বর্জন নীতি শেষ, আর কোনো ঝামেলা নেই। এবার আমাদের 2 নম্বর যে নীতি, সেটা হচ্ছে আমাদের হুন্ডের নীতি, মানে যেটা হুডি পরে সেই নীতি, হুন্ডের নীতি। দেখো হুন্ডের নীতি। এখন এই যে হুন্ডের নীতি, এটা কিন্তু হচ্ছে খুবই কি আর বলবো, খুবই সহজ একটা নীতি, বুঝতে পারছো? হুন্ডের নীতিটা কি, খুবই সহজ। আমি হচ্ছে তোমার একটু তোমাদের বলি যে হুন্ডের নীতিটা কি। দেখো তোমাদের কাছে বই আছে না বলা, তো এই নীতিটা তোমরা লিখবা, আবার বলতেছি, নীতিটা তোমরা লিখবা, তোমাদের কাছে বই আছে, আমি বলে দিচ্ছি। একই শক্তি সম্পূর্ণ বিভিন্ন অরবিটালে ইলেকট্রন গুলো এমন ভাবে অবস্থান করবে যেন তারা সর্বাধিক সংখ্যায় অযুগ্ম বা বিজোড় অবস্থা থাকতে পারে। এই সব অযুগ্ম ইলেকট্রনের স্পিন একইমুখী হবে। আর এস অরবিটালের জন্য হুন্ডের নিয়ম প্রযোজ্য নয়। এটা হচ্ছে প্রশ্ন, যে এস অরবিটালের জন্য কি নয়, হুন্ডের নিয়ম প্রযোজ্য নয়। দেখো, একই শক্তি সম্পূর্ণ বিভিন্ন অরবিটালে, অর্থাৎ একই শক্তি সম্পূর্ণ বিভিন্ন অরবিটালে ইলেকট্রন গুলো এমন ভাবে অবস্থান করবে যেন তারা সর্বাধিক অবস্থায় অযুগ্ম বা বিজোড় অবস্থা থাকতে পারে। আর এই অযুগ্ম বা বিজোড় অবস্থায় স্পিন কি হবে,
একই মুখী হবে, মানে স্পিন গুলো এই একমুখী হবে, এই একমুখী। তুমি এই একমুখী দ্বিমুখী দিবা এমনটা না, শুধু এই একমুখী হবে। বুঝতে পারছো? এবার আমি দেখো প্রত্যেকটা জিনিস বুঝাই কিভাবে কি হবে। হুন্ডাইতে মূলত কিভাবে কি প্রয়োগ করে দেখো। এখন হুন্ডা নীতি তোমাকে বললাম হচ্ছে নাইট্রোজেনের ক্ষেত্রে হুন্ডা নীতি প্রয়োগ করো। কি ক্ষেত্রে? নাইট্রোজেনের ক্ষেত্রে। কোশ্চেনটা বুঝলো আমাকে? কোশ্চেনটা হচ্ছে নাইট্রোজেনের ক্ষেত্রে হুন্ডা নীতি, আর কিছু না। এই তিনটা নীতি কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে, মানে বাংলা লেখা, এই বাংলা লেখা শিখতে হবে। দেখো এখন হচ্ছে আমি বললাম যে কোশ্চেনটা হচ্ছে নাইট্রোজেনের ক্ষেত্রে হুন্ডা নীতি প্রয়োগ করো। নাইট্রোজেনের ক্ষেত্রে হুন্ডা নীতি প্রয়োগ করো। হুন্ডা নীতি প্রয়োগ করো। নাইট্রোজেনের ক্ষেত্রে কি করা বলতো? আমি তোমাকে বললাম যে নাইট্রোজেনের ক্ষেত্রে হুন্ডের নীতি, বললাম হচ্ছে নাইট্রোজেনের ক্ষেত্রে হুন্ডের নীতি প্রয়োগ করো। তাহলে এখন নাইট্রোজেনের ক্ষেত্রে হুন্ডের নীতি কিভাবে প্রয়োগ করবো? প্রথম হচ্ছে হুন্ডের নীতিটা লিখবা। তারপরে নাইট্রোজেনের ইলেকট্রন কত? 7। ইলেকট্রন ম্যাশ করি। দেখো ইলেকট্রন ম্যাশ কত করে নাও, এখানে হচ্ছে 1s2, 2s2, 2p কত? 3। এবার হুন্ডের নীতি মানে কি? হুন্ডের নীতি হচ্ছে অযুগ্ম বা সর্বাধিক অবস্থায় কি থাকবে? বিজোড় অবস্থায় থাকবে। আবার বলতেছি, হুন্ডের নীতিটা হচ্ছে অযুগ্ম বা সর্বাধিক অবস্থায় ইলেকট্রন কি থাকবে? বিজোড় অবস্থায় থাকবে। এবার এখানে এটা 3। হচ্ছে, আমি যদি এটা উত্তেজিত করি, ধরো হচ্ছে উত্তেজিত করলাম, মানে এটা একটা স্টার দিবা, এটা হচ্ছে উত্তেজিত করলাম 1s2, 2s2, এটাতে কোনো পরিবর্তন হওয়া সম্ভব না। বাট এখানে কি হবে? কয়টা অরবিটাল? তিনটা। একটা হচ্ছে 2px, 2py, 2p আর একটা হচ্ছে 2pz। এটাই তো। হওয়ার পরে দেখো তো, একটা ইলেকট্রন, একটা ইলেকট্রন, একটা ইলেকট্রন, টোটাল কয়টা ইলেকট্রন হলো? তিনটা ইলেকট্রন হলো না? এটাই হচ্ছে আমাদের কি বলতো? এটাই হচ্ছে আমাদের হচ্ছে হুন্ডের নীতি। এভাবে ব্যাখ্যা করে দেওয়া যে এটাই আমাদের হুন্ডের নীতি। বুঝতে পারছো? 3। এটা আর কিছু না, এটা হচ্ছে আমাদের হুন্ডের নীতি। এবার আরেকটা জিনিস আছে এখানে, এভাবে লক্ষ্য করো। ধরো এখন যদি বলে বক্স পদ্ধতিতে নীতি প্রয়োগ করো, তাহলে আমি একই সাথে দেখাই দিচ্ছি বক্স পদ্ধতিতে কেমন হবে। জাস্ট এস এর কয়টা অরবিটাল? একটা না? এই একটা বক্স দিলাম। দেখো এস এর কয়টা অরবিটাল? একটা। এই একটা বক্স দিলাম, এর কিন্তু দুইটা ইলেকট্রন। পি এর কয়টা বলতো? পি হচ্ছে আমাদের 3। কয়টা? তিনটা। এক, এই তিনটা। এই একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন। একই জায়গায় দুই দিলাম। একটা হচ্ছে হুন্ডের নীতি প্রয়োগ করো, আর একটা হচ্ছে বক্স পদ্ধতি। যদি পরীক্ষা আসে তো বক্স পদ্ধতি প্রয়োগ করো, এই বক্স পদ্ধতি তাও একসাথে দিয়ে দিলাম। মানে উপরে যেভাবে আছে এভাবে করবাই, করার পরে লাস্টে শুধু এই বক্সটা দিয়ে দিবা। এটা হচ্ছে আমাদের বক্স পদ্ধতি। এগুলা কিন্তু ভোট পরীক্ষা আসে, আবার বলতেছি। এটা হচ্ছে এটা কিন্তু ভোট পরীক্ষা আসবে, যে হুন্ডের নীতি, এটা কিন্তু পরে ভোট পরীক্ষা আসবে, ভোট এক্সামে আসবে, এক্সামে। বুঝতে পারছো? জাস্ট এইটুকু করলেই শেষ আমাদের। হুন্ডের হুন্ডের নীতিটা লিখবা, আর এইভাবে তুমি ইলেকট্রন বিন্যাস করে ব্যাখ্যা দেবা, আর কিছু না। এবার প্রশ্ন হচ্ছে ক্রোমিয়াম। দেখো ক্রোমিয়ামের ক্ষেত্রে হুন্ডের নীতি প্রয়োগ করো। আরেকটা কোশ্চেন লিখেছে ক্রোমিয়ামের জন্য হুন্ডের নীতি প্রয়োগ করো। ক্রোমিয়ামের ক্ষেত্রে হুন্ডের নীতি প্রয়োগ করো। এটা পরীক্ষা এর আগে অনেকবার আসছে তো। হুন্ডের নীতি প্রয়োগ করো। প্রয়োগ করো। দেখো কার ক্ষেত্রে? ক্রোমিয়ামের ক্ষেত্রে। এবার আমাকে বলো তো, ক্রোমিয়ামের ক্ষেত্রে প্রয়োগ করতে হলে প্রথমে কি করতে হবে? ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস করতে হবে। করা ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস। তাহলে হচ্ছে এই ক্রোমিয়াম কত হয়? ক্রোমিয়াম 24। ইলেকট্রন বিন্যাস করলে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d, 4s2, তাহলে আর এখানে 4। ইলেকট্রন বিন্যাস ঠিক আছে বলো তো? না ভাই হয় নাই। ধন্যবাদ। তার মানে হচ্ছে, 3d5 আচ্ছা দেখো এটা হচ্ছে আমাদের 5 আর এটা হচ্ছে আমাদের 1। এটা সবাই তো পারবা, না পারার কিছু নাই। এবার এখানে বলছে সর্বাধিক বিজুর অবস্থা থাকবে। বিজুর মানে কি? একটা একটা থাকবে না, এক সিঙ্গেল থাকবে, এটা হচ্ছে বিজুর। এবার দেওয়া শুরু করো। দেখো সিঙ্গেল প্রথমে হচ্ছে লাস্টে আমি দিই। ডি এর কয়টা অরবিটাল বলো তো? আচ্ছা 5টা। 5টা। এখানে তুমি দিয়ে দাও। এটা হচ্ছে দুইটা পদ্ধতি, মানে বক্স পদ্ধতি সহ দেখাই দিই। ধরো হচ্ছে বক্স পদ্ধতি যদি দাও, তাহলে এখানে যা বলো, প্রথমে কয়টা ইলেকট্রন? এক, দুইটা। 2টা। তারপরে কয়টা বলো তো? আচ্ছা এই বক্স 2টা। পদ্ধতি তুমি পুরোটা দিয়ে নিবা আর কি, বক্স পদ্ধতি হবে, আমি লাস্টে দেখাই। ডি এর কয়টা বলো তো? 5টা। এই 5টা দাও। এক, দুই, তিন, এই 4, 5। আচ্ছা এটা মেনলি না, না না এইভাবে না, এইভাবে না, আরেকটা জিনিস। দেখো এই ক্রোমিয়ামকে তুমি উত্তেজিত করবা 24। এটাকে জাস্ট একটা স্টার মার্ক দিলা, উত্তেজিত করলা। তাহলে কি হবে? 1s2, 2s2, 2p6, কারণ এখান থেকে তোমার ইলেকট্রন যাবে না। 3s2, 3p6। এবার 3d কয়টা অরবিটাল? 3dxy, 5টা। 3dyz, 3dzx, 3dx স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর 3d জেড স্কোয়ার। আর লাস্ট হচ্ছে 4s, 4 মানে 1। হচ্ছে 1। আচ্ছা 4s 1 যেমনি আছে এমনি থাকলো। তাহলে এখানে কি? একটা ইলেকট্রন, একটা ইলেকট্রন, একটা ইলেকট্রন, একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন দিলাম। এখন বক্স করো, মানে বক্স পদ্ধতি দেখাচ্ছে, এখন হচ্ছে বক্স করো। 5টা। এক, দুই, তিন, চার, 5। এই একটা ইলেকট্রন, একটা, দুইটা, তিনটা, চারটা, এই 5টা।
এস এর কয়টা বক্স? আবার সুন্দর করে দুইটা বক্স দিয়ে দিও না, তাহলে তো অবস্থা খারাপ হচ্ছে। একটা। একটা বক্স। এটা হচ্ছে আমাদের হুন্ডের নীতি প্রয়োগ। এটা হচ্ছে ডি অরবিটাল আর এটা হচ্ছে আমাদের এস অরবিটাল। দেখো লাস্ট হচ্ছে যে এস এ গেছে, তাই এস এ একটা হল একটা দিলাম। এখন আমি সুন্দর করে এখান থেকে একটা কোশ্চেন করি। তোমাকে বলো তো যে ক্রোমিয়ামের বিজুর ইলেকট্রন কয়টি? মানে ক্রোমিয়ামের বিজুর ইলেকট্রন কতটি বলো তো? বিজুর হ্যাঁ, বিজুর কয়টি? 6টা। 6টি। এটা পরীক্ষা আসবে যে ক্রোমিয়ামের মানে কয়টি ইলেকট্রন? বিজুরের মানে কয়টি? 6টি। এটা পরীক্ষা আসে এর আগে, মানে এটা আসবে যে অযুগ্ম ইলেকট্রন কয়টি? অযুগ্ম ইলেকট্রন। অযুগ্ম আর তো অযুগ্ম বিজুরটা বা বিজুর? একই। বিজুর ইলেকট্রন কত? 6টি। এটা কিন্তু পরীক্ষা আসবে, অনেকবার আসছে যে ক্রোমিয়ামের ক্ষেত্রে কতটি? 6টি। এখন দেখো তুমি এই দুইটা ইলেকট্রন বিন্যাস, এই ইলেকট্রন বিন্যাস থেকে যেটা করছে এটা তো সবাই বুঝছো, বুঝো না? বলো তো, বুঝার কথা। তাহলে এটা যে বুঝছি, বুঝছো অরবিটালের জন্য হুন্ডের নীতি হ্যাঁ। প্রযোজ্য নয়, এস অরবিটালের জন্য। আচ্ছা, এস অরবিটালের জন্য প্রযোজ্য নয়। এখন এস হুন্ডা নীতি প্রয়োগ করতে হলে দেখো আমি কেন প্রযোজ্য নয়, এখানে দেখো বুঝে যাওয়া। ধরো এস অরবিটালের জন্য হুন্ডা নীতি প্রযোজ্য নয়, ধরো আমি লিখলাম 1s1, এটা আমি লিখলাম। লেখার পরে এবার আমাকে বলো তো, এখানে যদি প্রয়োগ করতে চাই, ইলেকট্রন পরে আরো যাইতে হবে না, সামনের দিকে যাইতে হবে না? মানে এটা কথা, এখানে এই ইলেকট্রন গুলা, এই 5টা ইলেকট্রন পর পর যাই বসছে না? আবার এই এসটা হ্যাঁ, ধরো হচ্ছে এখান থেকে আরেকটা ইলেকট্রন যায় আরেক জায়গায় বসতে পারে না, বলতো? তুমি কিন্তু চাইলে এই ইলেকট্রনটাকে এখানে দিতে পারবা, দেওয়া সম্ভব কিন্তু, মানে উত্তেজিত করলে দেওয়া সম্ভব। এখন কিন্তু এই এসটা তুমি কোথায় দেবা? এস এর উপর আর কোনো কিছু আছে? দেখো 1s এর পরে কি আছে দেখো তো, 2s। এটা 1 নাম্বার শক্তি স্তর, এটা কয় নাম্বার শক্তি স্তর? 2 নাম্বার শক্তি স্তর। 2 নম্বর। বাট এখন আমাকে বলো তো, এখানে আছে একটা ইলেকট্রন, সেই একটা ইলেকট্রন কিভাবে কোথায় কি দিবে? সম্ভব? আর বলছে বিজুর অবস্থা থাকতে হবে। কত বিজুর? এখানে তো আছে একটা জোর, বিজুরের কি আছে? একটা তো বলতে পারো বিজুর, কিন্তু একটা কিন্তু আমি দুইটা তিনটা বানাইতে পারবো? সম্ভব? 3টা 5টা বানানো সম্ভব না। এর জন্য এটা হচ্ছে এটাই, আর কিছু না। আচ্ছা দেখো, এটা হচ্ছে আমাদের হুন্ডের নীতি। হুন্ডের নীতি থেকে এসে আর বেশি কিছু পড়া দরকার নাই, বেশি কিছু আসে না, আমরা কোশ্চেন সলভ করবো তখন বুঝতে পারবা। দেখো, এবার হচ্ছে আমরা যেটা হচ্ছে বাঙালির না, যে বাচ্চাকালের পড়া আমাদের, সেটা হচ্ছে আবহাওয়া নীতি। আবহাওয়া নীতি তো আমি পড়াবো না, আবহাওয়া নীতি আমাদের পড়া শেষ। দেখো আবহাওয়া নীতিটা কি জানো? ছোট মানুষ কম খাবে, বড় মানুষ বেশি। না 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 না, একটু উল্টা বললাম। আবহাওয়া নীতিটা হচ্ছে ছোট মানুষ আগে খাবে, বড় মানুষ পরে খাবে। মানে তোমাদের মতো না আর কি, অ্যাটলিস্ট তোমাদের মতো না। কারণ হচ্ছে তোমরা যখন মানে হচ্ছে, দেখো এদিকে খেয়াল পারফরমেন্স। করো। 3D ও 4S, দেখো 3D ও 4S, কি আর বলবো, এতক্ষণ যে ক্লাস হলো, এই ক্লাসের অ্যাকাউন্ট বন্ধ করা ছিল আমার সামনে, চোখের সামনে। মাশাআল্লাহ। আচ্ছা যাই হোক, দেখো 3D ও 4S এর মধ্যে কোনটাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে? এখন 3D দেখো, এই ক্লাসগুলো হচ্ছে বলছে 3D এবং 4S এর মধ্যে কোনটি আগে ইলেকট্রন প্রবেশ করে, এরকম যদি আসে তাহলে নির্ণয় করবো হচ্ছে n+l। যার n+l এর মান হচ্ছে কম, তার শক্তি কম, সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে সেই হিসেবে আমরা হিসাব করে দেখলাম হচ্ছে 4S এ আমাদের n এর মান কম, অর্থাৎ n+l এর মান কম, তাই 4S আগে ইলেকট্রন প্রবেশ করবে, যেটা আমরা সচরাচর জানে থাকি। এবার দেখো মেইনলি যেটা আমরা এখন পড়বো, যেটা পরীক্ষা আসবে এখন থেকে, তার মানে আমাদের 3টা নীতি কিন্তু পড়া শেষ, বুঝতে পারছো? এখন যদি আমাকে প্রশ্ন করা যায় ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম থেকে কি কি প্রশ্ন আসতে পারে, ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম, এইবার যদি হচ্ছে তোমরা আবার ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম না পারো, তাহলে কিন্তু খবর আছে। পারো না বলো তো? ব্যতিক্রম, আচ্ছা, ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম, বিন্যাসের, দেখো ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রমের ক্ষেত্রে একটা আছে ক্রোমিয়াম, আর একটা আছে কপার, আর একটা আছে সিলভার। জাস্ট এই 3টাই পড়বা, এগুলো আসে পরীক্ষা, এবার আসে না। ক্রোমিয়াম, কপার, সিলভার, এই 3টার ইলেকট্রন বিন্যাস পড়বা, আর কিচ্ছু পড়ার দরকার নেই, শেষ। তাহলে এটা হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম। এবার মেনলি আমরা যেটা পড়বো, মানে হচ্ছে আমাদের কি কি সমস্যা আসতে পারে, কোন কোয়ালিটি, এটা আমরা পড়বো। দেখো কোনটিতে পরে ইলেকট্রন প্রবেশ করে, পরে ইলেকট্রন প্রবেশ করে, প্রবেশ করে, কোনটিতে পরে ইলেকট্রন প্রবেশ করে। এবার এ নাম্বার অপশন হচ্ছে আমাদের 3D, বি নাম্বার অপশন হচ্ছে 4S, সি নাম্বার অপশন হচ্ছে 4D, ডি নাম্বার অপশন হচ্ছে 5S। কোনটা বলো তো? এই বেশ দি। দেখো হুম। কোনটি পরে ইলেকট্রন প্রবেশ করে। তাহলে যার n প্লাস, দেখো এটা আমরা কিভাবে নির্ণয় করবো? যার n+l কি হবে? বেশি হবে, কি? বেশি হবে, আচ্ছা। এটা পরে ইলেকট্রন প্রবেশ করবে। দেখো এখানে আমি নির্ণয় করি, 3 আর 2 কত? 5। 3 আর 2 কত? 5, হিসাব করে ফেললাম আমরা একটা। 4 আর 0 কত? 4। 4 আর 2 ছয়। কত? 6। 5 আর 0 কত? 5। তাহলে উত্তর কোনটা? সি নাম্বারটা। সি। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসছিল। দেখো তো সহজ প্রশ্ন না, কি প্রশ্ন দিয়ে রাখছে, খুবই সহজ না? আচ্ছা, এটা হ্যাঁ। 2 জায়গায় আসছিল, শুধু ঢাকা না, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছিল এই একই প্রশ্ন। আচ্ছা বিশ্ববিদ্যালয়। দেখো আরো কিছু আমি দেখাই। ধরো হচ্ছে আহ কোনটি অধিক স্থিতিশীল? এটা না পারলে তো মায়ের হবে। স্থিতিশীল।
কোনটি অধিক অধিক স্থিতি আচ্ছা এই লেখাটা তোমাদের কাছে কোন কালার লাগতেছে? কালো? কালো। শিওর কালো? শিওর শিউর সবাই বলে। প্রায় তাহলে দেখো বেগুনি কালার। এই দিয়ে খেয়াল করো কোনটি অধিক স্থিতিশীল। তাহলে অধিক স্থিতিশীল এ নাম্বার যেটা অপশন সেটা হচ্ছে D5S2, বি নাম্বার হচ্ছে আমাদের D9S2, সি নাম্বার হচ্ছে D10S1, ডি নাম্বার অপশন হচ্ছে F13 F13S2। কোনটা উত্তর বলো তো? দেখো অধিক স্থিতিশীল আমরা কি জানি? কোন একটা অরবিটাল উপশক্তি স্তর অর্ধপূর্ণ বা পূর্ণ হলে সেটা কি হয়? এ স্থিতিশীল নাম্বার। হয়। দেখো অর্ধপূর্ণ বা পূর্ণ হলে তাহলে আমাদের এস এর ক্ষেত্রে দুইটা অথবা একটা হলে অর্ধপূর্ণ বা পূর্ণ, এটা হচ্ছে আমাদের স্থিতিশীল। তারপর হচ্ছে পি 5টা। এর ক্ষেত্রে 6টা আর পি এর ক্ষেত্রে 3টা, এটা স্থিতিশীল। ডি এর ক্ষেত্রে 10টা আর হচ্ছে ডি এর ক্ষেত্রে 5টা, এটা স্থিতিশীল। আর ডি এর ক্ষেত্রে হচ্ছে সরি ডি না, এফ এর এফ ক্ষেত্রে হচ্ছে 14 আর 7টা এখানে এফ 14টা। এর ক্ষেত্রে 7, এটা স্থিতিশীল। বাট এইগুলোর তুলনায় এইগুলা বেশি স্থিতিশীল, মানে যেগুলা পূর্ণ আছে অর্ধপূর্ণ না, সেটা অর্ধপূর্ণর তুলনায় বেশি স্থিতিশীল। তাহলে আমাকে বলতো কোনটা বেশি স্থিতিশীল? এটা হচ্ছে আমাদের অর্ধপূর্ণ, পুরোটা পূর্ণ বাট ঠিক আছে। এবার এদিকে তাকাও তাহলে তো, এই ডি 10। ডি10S1 এটা হচ্ছে আমাদের অধিক স্থিতিশীল। এটা কিন্তু এটা উত্তর হয়, বুঝতে পারছো? যদি ওই সি নাম্বার অপশন না থাকে তাহলে এ নাম্বার অপশন, যেহেতু সি নাম্বার আছে তাহলে তো সি নাম্বারই। যখন গার্ডিয়ান থাকে মানে অভিভাবক থাকে তখন সকল দায় দায়িত্ব কার থাকে? অভিভাবকের, বুঝতে পারছো? আচ্ছা, আবার অভিভাবকের দায় দায়িত্ব না, পরে বলি। দেখো এটা দেখো, পরের আরেকটা কোশ্চেন খুবই মজার কোশ্চেন। দেখো Fe3+ আয়নের ইলেকট্রনের সহযোগী ইলেকট্রন সংখ্যা কত? এটা বলতে পারবা? দেখো তো, Fe3+ আয়নে অযুগ্ম ইলেকট্রন কত? আচ্ছা এটা কি আসছে, কে বলতে পারো অযুগ্ম মানে কি? বিজুর। কতটি? এই অযুগ্ম মানে হচ্ছে বিজোড়, অযুগ্ম মানে কি? বিজোড়, তার বিজুর। মানে তোমরা সবাই পারো। তাহলে এখন Fe3+ আর ডিরেক্ট ইলেকট্রন বিন্যাস করতে পারবা? না, আগে আমাকে করতে হবে এফ এর ইলেকট্রন বিন্যাস। আগে এফ এর ইলেকট্রন বিন্যাস করি, 1s2 তারপর 2s2 2p6। আবার বলতেছে আগে ইলেকট্রন বিন্যাস সাধারণটা করে নিবা, তারপর হচ্ছে বাকি ইলেকট্রন বিন্যাসটা করবা। দেখো Fe 2p6, তারপর কি 3s2 3p6 3d 4s2, তাহলে হলো 20 20 আর 6 কত? 26। এবার আমি এখানে নির্ণয় করবো কি Fe3+, 3+ মানে কয়টা ইলেকট্রন সে দান করে দিবে? প্লাস থাকলে 3টা 3টে। ইলেকট্রন। এবার দেখো এখান থেকে কয়টা ইলেকট্রন চলে যাবে? 2টা। দেখো এখানে হচ্ছে বিয়োগ দিলাম, মাইনাস চলে যাবে 4s2 থেকে 2টা, আর 3d থেকে কয়টা? এই d থেকে একটা। তাহলে d তে কয়টা করে থাকবে বলতো? এই 3d কত থাকবে? 5। তাহলে কয়টা ইলেকট্রন থাকে এখানে? আনসার কত? আনসার হচ্ছে আমাদের 5টি। আনসার কতটি বলতো? আনসার হচ্ছে আমাদের 5টি। বুঝছো এটা? টোটাল ইলেকট্রন হচ্ছে বুঝছি। 26টা। 26টা থেকে 3টা চলে গেছে, বাইরে শক্তি স্তর 2টা, তারপরে এখান থেকে একটা, 3টা। তাহলে বাকি যেটা পড়ে আছে কয়টা পড়ে আছে? সর্ব 5টা। তাহলে এই 5টা ইলেকট্রন শেষ, এটাই আর কি। আচ্ছা আরেকটা কোশ্চেন তোমাদের আমি দিব, এই কোশ্চেনটা থেকে তোমরা কেমন পারো। এটা তোমাদের হচ্ছে ভারী কাজ দিব, আমি এখন করবো না, এটা তোমার ভারী কাজ, এটা হোমওয়ার্ক। দেখো কোন দুটি মৌলের কোন দুটি মৌলের 3D শেলে সমসংখ্যক ইলেকট্রন আছে? পারবা? সমসংখ্যক, সমসংখ্যক মানে কি বুঝা? সমান। সমান সমান চিন্তা করো, সংখ্যা। সমসংখ্যক মানে সমান। ওটা তো আমি কইলামই পরে আবার। আচ্ছা এই ম্যাঙ্গানিজ এবং আয়রন, এটা হচ্ছে আয়রন Fe, বি নাম্বার হচ্ছে নিকেল এবং কপার, সি নাম্বার হচ্ছে ক্রোমিয়াম এবং ম্যাঙ্গানিজ, ডি নাম্বার হচ্ছে কোবাল্ট এবং হচ্ছে নিকেল। এটা বাড়ির গাছ। ইলেকট্রন ইলেকট্রন বিন্যাস দিয়ে ইলেকট্রন দেখা বিন্যাস, যাবে। এটা পদ্ধতি হচ্ছে ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস করে দেখবা 3D তে কোনটা মিল আছে, সেটা উত্তর। বুঝাইতে পারলাম? এটা কোনো শর্টকাট নাই? না না না, এত কিছু তো শর্টকাট পাওয়া যাবে না, সফলতা কোনো শর্টকাট হয়ে নাই, একটু পরিশ্রম করতে হবে। আচ্ছা দেখো, আমার শুধু সহজ খুঁজে, কি আর বলবো। যদি ক্লাস কি অ্যান্সার করব? না আসে ভাই তাহলে তো এটা মানে করতে মেলা দিবে না তার। আচ্ছা দেখো, এবার আরেকটা কোশ্চেন লিখতেছি। এক্স, এই এক্স এবং এই ওয়াই
পরমাণুর দ্বয়ের সর্বোচ্চ স্তরে পরমাণুর দ্বয়ের সর্বশেষ স্তরে তিনটি ও এই 6টি ইলেকট্রন আছে। এটা সেরকম একটা কোশ্চেন। এক্স ও ওয়াই দ্বারা গঠিত যৌগের সংকেত কোনটি? দ্বারা গঠিত যৌগের সংকেত কোনটি?